আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। আজ অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আজকের আলোচ্য বিষয় স্ট্রিট ফুড মান উন্নয়নে করণীয়। প্রিয় দর্শক, গত পর্বে আমরা নন স্ট্রাকচারাল স্ট্রিট ফুড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা স্ট্রাকচারাল স্ট্রিট ফুড নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার ডান পাশে প্রথমে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল খান, অধ্যাপক আইন বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এবং তারপরেই রয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ বদরুল আমিন, অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট এবং হেড ফুড সেফটি অ্যান্ড ওয়ান হেলথ ল্যাবরেটরি, ICTDRB। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। মূল আলোচনার শুরুতেই প্রথমে ডক্টর বদরুল আমিন, আপনার কাছে জানতে চাইব স্ট্রাকচারাল স্ট্রিট ফুড বলতে আমরা কি বুঝি, আর কোন কোন ধরনের খাবারগুলোকে আমরা এই স্ট্রাকচারাল স্ট্রিট ফুডের মধ্যে আমরা ফেলতে পারি? জি, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাবো বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে এই ধরনের একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে স্ট্রিট ফুড সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি। সাধারণত রাস্তার পাশে বা নির্দিষ্ট কোনো একটা স্থায়ী কাঠামোতে আমরা যে ধরনের খাবার বিক্রি করা হয়, সাধারণত তাকে আমরা স্ট্রাকচারাল স্ট্রিট ফুড বলি। যদি এর বৈশিষ্ট্যটা আমরা দেখি, বেশ কিছু আছে। তার একটা স্ট্রাকচারাল এন্টিটি থাকবে, যে মোটামুটি একটা পার্মানেন্ট দোকান বা কোনো একটা শেড বা ঘরের মধ্যে এই খাবারগুলো বিক্রি করা হয়, এবং যেখানে আসলে সেপারেট একটা কিচেন, রান্নার পরিবেশ থাকে, এবং খাবারের পানির যেই সরবরাহ এবং গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো থাকে। তো এটা একটা রুটিনলি ওই একই জায়গাতে এই ধরনের খাবার বিক্রি করা হয়। সাধারণত এই ধরনের দোকানগুলোকে আমরা আসলে স্ট্রাকচারাল স্ট্রিট ফুডের আওতায় মনে করে থাকি। এবং এখানে আসলে মোটামুটি সব ধরনের খাবারই আমাদের পাওয়া যায়, বা আমরা যেই ধরনের বাংলাদেশি খাবার বলি, লোকাল ফুড, যেটা বা আমরা সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে যে খাবার, সেটা কি ধরনের, মানে সেটা আমাদের ভাত, মাছ, তরকারি, সবজি, যে ধরনের আছে। এছাড়া আমরা ফাস্ট ফুড বলে থাকি, যে বিভিন্ন চিকেন, আপনার স্যান্ডউইচ, বার্গার, এবং যদি বলি চটপটি, ফুচকা, দেন বিভিন্ন ব্যাপারে যে দোকান থাকে, আবার বিভিন্ন মিষ্টির দোকানগুলো আসলে স্ট্রিট ফুডের আওতায় থাকে। এগুলো আমরা এখন ফ্রাইড রাইস, বিরিয়ানি, এই ধরনের যত মুখরোচক খাবার আছে, গ্রিল টাইপ খাবার থাকে, কাবাব, তারপর আপনার অনেক সময় গ্রিল, যেটা আমরা করি। জি, সো এই ধরনের খাবারগুলোকে আসলে আমরা স্ট্রিট ফুডের মধ্যে পেয়ে থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক ডক্টর আব্দুল আওয়াল খান আপনার কাছে আসছি। এই যে স্ট্রাকচারাল স্ট্রিট ফুডগুলোর কথা বলা হলো, এগুলো আসলে আমাদের খাদ্য আইনের কোন কোন ধারার মধ্যে পড়ে এই বিষয়গুলো? আপনি যেহেতু আইন নিয়ে আপনি কাজ করেন, আইন বিষয়ক আপনি স্টাডি করেন, আপনি যদি বলেন। জি, ধন্যবাদ। প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেফ ফুড অ্যাসোসিয়েশন সোসাইটি এবং গাজী টিভিকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এটা আসলে খুবই জনগুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে প্রশ্নটা করলেন, যে আসলে যে আমাদের যে প্রথম আলোচক উনি যে স্ট্রিট ফুডের যে বর্ণনা দিলেন, এগুলো আমরা আমাদের দেশের যে 2013 সালের যে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন যেটা তৈরি হয়েছে, এই আইনের ভিতরে আসলে সরাসরি ওভাবে বলা নাই। কিন্তু আমরা যদি এই আইনের ব্যাপক এটার যদি কাভারেজটা দেখি, তাহলে দেখব যে এই আইনের যে সমস্ত খাদ্যের কথা বলা আছে, নিরাপদ খাদ্য আইন 2013-র ভিতরে আসলে এটাকে যদি আমরা ওয়াইডার জুরিসডিকশন ধরি, তাহলে এই আইনের আওতায় এটাকে আনা যেতে পারে। এবং আপনারা জানেন যে 2013 সালের আইনের পরে 2 বছর পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামক একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এবং এই প্রতিষ্ঠানের কিন্তু আসলে ব্যাপক দায়িত্ব আছে। এই যে এই স্ট্রিট ফুডগুলো যেগুলো বলা হয়েছে, সেগুলোর মান থেকে শুরু করে গুণগত মান, অথবা এগুলোর স্ট্যান্ডার্ড, বা এই ফুডগুলো কিভাবে বিভিন্ন ধরনের গাইডলাইনগুলো দেওয়া হবে, এটা কর্তৃপক্ষের মাধ্যমেই এগুলো আসবে। এবং স্ট্রিট ফুডের যে আপনারা জানেন যে এটা এত বেশি জনপ্রিয়,
এটা এক ধরনের স্বাস্থ্য বুঝতে ঝুঁকিও পারছি। আছে। আমি যদি আপনাকে বলি যে আসলে বেশ কিছু ধারা আছে। জি, এবং এই আইনের কথা যেটা বললাম সেই আইনের 13 ধারায় যে কর্তৃপক্ষের যে কার্যাবলীর কথা বলা আছে সেখানে কিন্তু গুণগত মান, খাদ্যের উন্নয়ন, এখানে বিষক্রিয়া বা ভেজাল খাবার এই কথা কর্তৃপক্ষের দায়িত্বের কথা বলা আছে। এবং সেই সাথে যদি আমরা অধ্যায় 5-এর কথা, যেখানে আসলে আর্টিকেল সেকশন 23 থেকে 31-এর ভিতরে যদি ধরি, তাহলে সেখানেও কিন্তু বিস্তারিতভাবে বলা আছে যে ভেজাল খাদ্য থেকে শুরু করে খাদ্যের ভিতরে কী ধরনের বিষক্রিয়া জি। থাকতে পারে সেগুলোর কথা ব্যাপকভাবে বলা আছে। আসলে আমরা মানে আইন আমাদের আছে 13 সালের আইন এবং অনেকগুলো বিধি হয়েছে, 19 সাল থেকে মোটামুটি ভালো কাজ হয়েছে, কিন্তু আমাদের দর্শকরা, আমাদের ভোক্তা যারা আছে, আমরা যারা আছি, আসলে ওই আইন সম্পর্কে এতটা কিন্তু অবহিত না। জি জি তো আমাদের এই বিষয়টাতে আমাদের নজর দিতে হবে আসলে। জি জি তো আমি আবার আসছি ডক্টর বদরুল আমিন আপনার কাছে। আমাদের দেশে স্ট্রাকচারাল স্ট্রিট ফুডের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কি কি অবকাঠামোগত সমস্যা আছে বলে আপনি মনে করেন? আমরা তো দেখি মানে কি ধরনের মানে অবকাঠামোগত আমরা আর কোন অবস্থায় আছি? জি, আসলে আপনি যদি দেখে থাকেন যে আমাদের প্রথমেই আমি যেটা বলবো যে নিরাপদ পানি সরবরাহ, এটা একটা বড় আমি মনে করি যে সমস্যা। এরপর যদি দেখেন আপনি স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা, দেখা যাচ্ছে যে তাদের যে খাবার সংরক্ষণের পরিবেশ সেটাও খুব একটা সাফিসিয়েন্ট না, খুবই অপ্রতুল। এবং আপনি যদি দেখে থাকেন তাদের রান্নার পরিবেশ, এই পরিবেশটা খুবই আনহেলদি একটা সিচুয়েশন। আমরা অনেক সময় ব্যাক সাইডে এই জিনিসগুলো দেখি না, কিন্তু যখন নাকি তাদের কিচেনের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করি, দেখা যায় যে খুবই একটা অপরিচ্ছন্ন পরিবেশে তারা রান্না করছে। এছাড়া যদি আমি দেখি যে আপনার খাবারের যে উপাদান, এই উপাদান সম্পর্কে আসলে কোনো ট্রেসেবিলিটি সিস্টেম নাই। আমরা জানি না এই কাঁচামালগুলো কোত্থেকে আসতেছে, তাদের আসলে ট্র্যাকিংটা আমরা কোনো একটা প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা আসলে জানতে পারছি না যে এখানে আসলে কোন ধরনের উপাদান ক্রয় করা হয়েছে, কি কি উপাদান আসলে ব্যবহার করা হয়েছে। সর্বোপরি যদি আমি বলি তাহলে হচ্ছে দেখা যাবে যে লাইসেন্সিং সিস্টেম বা আপনার মান নিয়ন্ত্রণের যে বুঝতে পারছি আমি, মানে এই জিনিসটা আসলে আমাদের অবকাঠামোগত যে সমস্যাগুলো আমাদের স্ট্রাকচারাল স্ট্রিট ফুডে যে ধরনের অবকাঠামো দরকার বা যে ধরনের ফ্যাসিলিটিসগুলো দরকার সেগুলো এখনো আমাদের আপ টু দি মার্ক হয়নি। হয়। ধন্যবাদ আপনাকে। এই সকল স্ট্রিট ফুড বিক্রেতাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কোন পর্যায়ে আছে? যেমন বিরিয়ানি, তেহারি টাইপ খাবারগুলো অনেক বেশি ভাজা, তেল মশলা ব্যবহারের কারণে এর গুণগত মানের কোনো পরিবর্তন হয় কিনা? যে আপনি আসলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি আর হলে গুণগত মানটা খুবই গুরুত্বপূর্ণ আসলে একটা প্রশ্ন। এটা আমরা অনেক সময় পার্সোনাল হাইজিন খুবই প্রচলিত একটা টার্ম আমাদের গবেষণার কাজে। ICDDB প্লাস হচ্ছে অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে এই ধরনের কাজ করেছে যে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য, যারা আসলে ফুড বিক্রেতা, দেখা গেছে যে পার্সোনাল হাইজিনের অবস্থা খুবই মানে বিলো অ্যাভারেজ আমি বলবো। এবং এখানে দেখা যাচ্ছে যে যদি তাদের হাত ধোয়ার অভ্যাস, আপনি হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস, এইটা আসলে খুবই সিগনিফিকেন্টলি আমাদের বিলো অ্যাভারেজ। দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের সারাদিন একটা টাওয়েল বা গামছা আমরা যেটা করি সেটাই সবসময় ইউজ করছে, তাদের ওই ধরনের আসলে হাত ধোয়ার অভ্যাসটা থাকে না। হাত ধুলেও দেখা যাচ্ছে যে সে সাবান বা পরিষ্কার পানি দিয়ে যে হাত ধুবে বা হাত ধোয়ার ওই টেন্ডেন্সিগুলো থাকে না। প্লাস হচ্ছে আপনার খাবার যখন নাকি সে হ্যান্ডেল করবে, তো খাবার প্রসেসিং থেকে শুরু করে খাবার যখন ধরবে সেখানেও তাদের কোনো প্রতিরক্ষা কোনো কিছু থাকে না। এবং তাদের দেখা যাচ্ছে যে গ্লোভস যেখানে ইউজ করার কথা বা হেড ক্যাপ যেখানে পরার কথা, সেই জিনিসগুলো আসলে অভাব থাকে। এছাড়া আপনি যদি দেখে থাকেন যে তাদের পার্সোনাল ক্লিননেস, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও তারা খুবই একটা উদাসীন থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এটা খুবই দেখে থাকি যে তারা যখন খাবারকে আপনার কাউকে প্রোভাইড করতেছে, যেই ধরনের আসলে তাকে সার্ভ করা উচিত, যেই ধরনের পরিষ্কার পাত্রে, বা এটা অনেক সময় তাদের ক্ষেত্রে ওই জিনিসটা হয়ে ওঠে না। এটা নিয়ে আসলে অনেক ধরনের কাজে এই এভিডেন্সগুলো দেখা যায় যে হাইজিনের সিচুয়েশনটা আসলে খুবই ধন্যবাদ। আমি যেটা বলতেছিলাম যে বিরিয়ানি, তেহারি টাইপ খাবারগুলো অনেক বেশি ভাজা, এই ধরনের খাবারগুলো মানুষের মানে রাস্তা চলতে ফিরতে খায়, প্রচুর খায়। তো এগুলো কি আসলে কতটুকু গুণগত মান সম্পন্ন? আসলে আপনার এটা খুবই একটা মুখরোচক খাবার। আমরা সবসময় আসলে বিরিয়ানি, তেহারি এটার প্রতি থাকি, কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন যে আসলে এই খাবারগুলো ওকেশনালি হয়তো খাওয়া যায়, কিন্তু যখন আমরা এই খাবারগুলোতে খুব ফ্রিকুয়েন্টলি এক্সপোজার হব, আর এখানে যেই ধরনের ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়, বিশেষ করে আর্টিফিশিয়াল ফ্লেভার,
প্লাস হচ্ছে যেই তেলটা ইউজ করা হয় এগুলোর মান সম্পর্কে আসলে আমাদের খুবই দেখা যাচ্ছে যে খুবই নিম্নমানের তেল থাকে অনেক সময়, কিন্তু এটা আমরা ট্রেস করার সুযোগ থাকে না এবং আমরা জানি না। এক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আমরা বলি বা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজগুলো যেগুলো হার্ট ডিজিজ বা আপনার উচ্চ রক্তচাপ, এগুলো কিন্তু আসলে এই ধরনের যখন আমরা নিম্নমানের তেল আমরা করি তখন কিন্তু এগুলো রিস্ক বেড়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে। আমি এবার আসছি ডক্টর আব্দুল আওয়াল খান আপনার কাছে। স্ট্রাকচারাল স্ট্রিট ফুড ব্যবসা পরিচালনার জন্য নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী নিবন্ধন বাধ্যতামূলক কিনা? যে দেখুন, ব্যবসা পরিচালনা নিবন্ধন বাধ্যতামূলকের বিষয়টা এটা আসলে আমাদের অন্যান্য আইন দ্বারাও নিয়ন্ত্রিত হয় এবং সেই হিসাবে আমরা বলতে পারি যে লোকাল গভর্নমেন্ট যে আইনটা আছে, লোকাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স 2009 এবং সিটি কর্পোরেশনের যে আইনগুলো আছে এবং মিউনিসিপ্যাল যে ট্যাক্স রিলেটেড যে আইনগুলো আছে, সেই আইনগুলো দিয়েই সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনটা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই খাদ্য আইনটা 2013 সালের নিরাপদ খাদ্য আইনের 39 ধারায়ও কিন্তু এই কথাটা বলা আছে যে মানে বাধ্যতামূলক বিষয়টা আছে। হ্যাঁ, বাধ্যতামূলক বিষয়টা এইভাবে বলেছে আইনে, যদি অন্য আইনে বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে এই নিরাপদ খাদ্য আইনের আওতায় সেটা নিবন্ধিত করতে হবে এবং যখন এটা নিবন্ধিত হয়ে যাবে তখনই কিন্তু এই আইনের আওতায় সেটা একটা মনিটরিং বা ইত্যাদির ভিতরে। জি, ধন্যবাদ। যদি এই ধরনের নিবন্ধন না থাকে কি ধরনের মানে শাস্তি বলা আছে? দেখুন, নিবন্ধনের বিষয়টা হচ্ছে প্রথমে আমি যেটা বলেছিলাম যে যখন এটা নিবন্ধিত হয়ে যাবে তখন কিন্তু এটা সরকারের একটা নিয়ন্ত্রণ বা রেগুলেশনের ভিতরে চলে আসবে এবং এরা যদি খাদ্যের সেই মানটা যদি ধরে না রাখে বা কোনো ধরনের খাদ্যে ভেজাল মিশায় তাহলে তাদের নিবন্ধন প্রাথমিকভাবে বাতিল হতে পারে। এবং এখানে যে নিরাপদ খাদ্য আইনের ভিতরে ইন্সপেক্টর নামে একজন পরিদর্শকের পজিশনে বলা আছে, তিনি এই প্রতিষ্ঠানগুলো ভিজিট করবেন এবং দেখবেন যে সেখানের মান সম্মত কিনা এবং তার রিপোর্টের উপর ভিত্তি করেও কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া এর বাইরেও আপনারা জানেন যে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং এই আইনেও কিন্তু মোবাইল কোর্ট 2009 যে মোবাইল কোর্ট আইন আছে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তো তাদেরও একটা ভূমিকা আছে যে কেউ যদি এটার নিয়মগুলো মেনে না চলে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে পারবেন তারা। জি, আপনার ন্যূনতম স্বাস্থ্যবিধি যেগুলো আছে যারা সার্ভ করে তারা যদি এগুলো না মানে সেক্ষেত্রেও মানে কি কি বিষয়গুলো আসলে মানে এর সাথে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা? আসলে বিষয়টা হয়েছে কি যে আমাদের যে স্ট্রিট ফুডের যেটা এত ব্যাপকভাবে এটা বিভিন্ন অলি গলি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার আশেপাশে বিভিন্ন রিক্রিয়েশনাল প্লেসে এমনভাবে ছড়িয়ে আছে, এখন পর্যন্ত কোনো আইন দিয়ে তাদেরকে একটা সিস্টেমেটিক রেগুলেশনের ভিতরে নিয়ে আসবে এটা কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি। তারপরেও এই আইনের যেহেতু আমি শুরুর দিকেই বলেছি যে নিরাপদ খাদ্য আইনের যেহেতু এটার ব্যাপক কাভারেজটা যে কোনো ধরনের খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য বিক্রি থেকে শুরু করে সব কিছুর জন্য এটা প্রযোজ্য হয়। তো চ্যাপ্টার 5-এ যেটা আমি আগে বলেছি সেই চ্যাপ্টার 5-এর আন্ডারে সেকশন 23 থেকে 36 পর্যন্ত বিভিন্ন ধরনের নিয়মনীতি গাইডলাইনের কথা বলা আছে। তার ভিতরে হয়তো উল্লেখ করা যেতে পারে যে যিনি খাদ্য হ্যান্ডলিং করছেন তার যদি কোনো ধরনের সংক্রামক ব্যাধি থাকে তিনি অবশ্যই এটা করতে পারবেন না। এবং আমাদের প্রথম আলোচক যেটা বললেন যে নর্মালি আমরা সাধারণভাবে আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে খাদ্য হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রোটেক্টিভ মেজার নেওয়া উচিত সেগুলো যদি তারা না নিয়ে থাকেন তাহলে এই আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। জি, এবং জি, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আবার। ধন্যবাদ। রান্না করার সময় বদরুল আমিন আপনার কাছে বলবো, রান্না করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত? বার্গার, স্যান্ডউইচ, রোল, শর্মা খাবারগুলো স্বাস্থ্যের জন্য কতটা সহায়ক? জি, ধন্যবাদ। আসলে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যারা খাবার বিক্রি করেন তাদের আসলে রান্নার ক্ষেত্রে ফুড ইনগ্রেডিয়েন্টের উপর খুব বেশি নজর দেওয়া উচিত। আমি এক্ষেত্রে আর্টিফিশিয়াল ফ্লেভারিং এজেন্ট যেটা ইউজ করছি বা কালার ইউজ করছি সেটা কতটুকু ফুড গ্রেডেড হচ্ছে কি না এই জিনিসগুলো আমাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তারপর যেটা করতে হবে সেফ ওয়াটারের ক্ষেত্রে আমার খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এখানে স্পেশাল আমাকে অ্যাটেনশন দিতে হবে। এক্ষেত্রে আমি যদি খুব খেয়াল করে থাকি যে আমাদের সালাদ মেকিং বা অনেক সময় দেখা যাচ্ছে যে বোরহানি তৈরি হচ্ছে, এক্ষেত্রে আমি যদি ওয়াটারের কোয়ালিটিটা সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমার খাবার রান্না খুব ভালো হচ্ছে কিন্তু শেষের দিকে আসলে এটা খুবই আমাদের দেখা যাচ্ছে অধিকাংশ যে আমাদের ডায়রিয়াল ডিজিজগুলো হচ্ছে পেটে যে টাইফয়েডের জীবাণুগুলো আসছে এগুলো কিন্তু এই সোর্সগুলো থেকে আসছে। তো রান্নার সময় বা রান্না প্রস্তুতের সময় তাকে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে
অনুধাবন করতে হবে। প্লাস হচ্ছে যে তিনি যেই পাত্রের মধ্যে আসলে রান্না করছেন সেগুলো ক্লিন ওয়াটার দিয়ে পরিষ্কার করা হয়েছে কিনা এই ব্যাপারে খুবই তাকে যত্নবান হতে হবে। এছাড়া অনেক সময় ওভার কুকড বা হাফ কুকড কোনো একটা খাবার খুব বেশি হিটে আমি খুবই ক্রিস্পি করার জন্য করছি বা বেশ, এই ক্ষেত্রে কিন্তু খাবারের নিউট্রিশন ভ্যালু কমে যাচ্ছে। আর আপনি যেটা বলেছেন যে আপনার বিভিন্ন বার্গার, স্যান্ডউইচ, এগুলো আসলে উন্নত বিশ্বের খাবার, আমাদের দেশে ফ্যাশনেবল একটাই, আমরা খুবই এটা খেয়ে থাকি, কিন্তু মনে রাখতে হবে যে এগুলো কিন্তু হাই ক্যালোরি ডায়েট। আপনি যখন এগুলো ফ্রিকোয়েন্টলি কনজিউম করবেন তখন আপনার বিভিন্ন ধরনের আসলে উচ্চ রক্তচাপজনিত এবং ওজন বেড়ে যাওয়া থেকে শুরু করে এই ধরনের প্রবলেম হবে। জি জি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার প্রফেসর আওয়াল খান আপনার কাছে আসছি, যে ভেন্ডররা কিভাবে নিশ্চিত করবে যে তাদের খাবার ভেজাল মুক্ত ও নিরাপদ। যারা খাবার ব্যবসায়ী তারাই নিশ্চিত করবে কিভাবে যে মানে ভোক্তাদেরকে কিভাবে তারা কনভিন্স করবে, জি। কিভাবে আশ্বস্ত করবে যে আমার খাবারটা নিরাপদ এবং ভেজাল মুক্ত। জি, ধন্যবাদ। দেখুন, একজন ভেন্ডর বা যিনি ব্যবসায়ী হিসাবে এই ব্যবসাটা পরিচালনা করেন, তাকে অবশ্যই এতটুক নলেজ বা এতটুক সচেতনতা নিয়েই ব্যবসাটা শুরু করা উচিত আমি মনে করি। এবং এই আইনেও কিন্তু স্পষ্টভাবে বলা আছে, বিশ্ব নিরাপদ খাদ্য আইনে ব্যবসায়ীদের দায়িত্ব কর্তব্য কী হতে পারে এই সম্পর্কে আইনে স্পষ্টভাবে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে। এর বাইরেও এই আইনের উপর ভিত্তি করে যে সমস্ত রুলস তৈরি হয়েছে সেখানে গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে যে একজন খাদ্য ব্যবসায়ী তার কী ধরনের সচেতনতা, কি ধরনের মানে কি ধরনের সচেতনতা দরকার। হ্যাঁ, এখন এটার ক্ষেত্রে আমাদের মনে করেন যে আমাদের WHO এর একটা গাইডলাইন আছে যে নিরাপদ খাদ্য যারা ভেন্ডর থাকবে তারা কোন কোন খাদ্যগুলো সংগ্রহ করবেন, এবং আমাদের BSTI যে প্রতিষ্ঠানটি আছে সেখানে খাদ্যের লেবেলিং থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের খাদ্যের পুষ্টিগত মানের ডেসক্রিপশন থাকে, কী কী উপাদান আছে তারা সেটা দেখবেন, এবং সেই সাথে তাদের যে যাদের কাছ থেকে খাবারগুলো সংগ্রহ করছেন তারা মানসম্মত সাপ্লাইয়ের কিনা সেই বিষয়টা তারা নিশ্চিত হয়েই তখন সরবরাহ করবেন। আমাদের একটা কমন টেন্ডেন্সি থাকে যে ব্যবসায়ীদের যে হয়তো কত সস্তায় কিংবা কত সহজলভ্যভাবে খাবারটা পরিবেশন করা যায়, এইটা অ্যাটলিস্ট খাবার থেকে খাবারের বিষয়টাকে এই গুণগত মানকে কম্প্রোমাইজ করে খাবারের সস্তা জিনিসটা হয়তো খোঁজা উচিত না, এবং আইনেও কিন্তু এই ব্যাপারে। তো আমি ধন্যবাদ আপনাকে, যে ভোক্তারা যদি সন্দেহ করে থাকে যে সন্দেহ হচ্ছে এই খাবারটা অনিরাপদ, সেক্ষেত্রে কোথায় অভিযোগ করতে পারে তারা দ্রুততার সময়ে? এখন আসলে এবং এটা প্রতিকার পাওয়ার রেকর্ডটা কেমন আপনার জানা আছে কিনা? জি, আসলে আমরা সবাই কিন্তু ভোক্তা, এবং আমরা খাদ্য গ্রহণ করে থাকি বিভিন্ন সময় বাইরে থেকে, এবং আমাদের যে ইন্দ্রিয়গুলো সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন এটার মাধ্যমে কিন্তু আমরা প্রাথমিকভাবে কিছুটা বুঝতে পারি যে খাদ্যের গুণগত মানটা কেমন বা এটা কি হতে পারে। তবে যেগুলো প্রসেস ফুড, যেগুলো কুকড হয়ে যায়, অনেক সময় এটা ধরা যায় না যে আসলে খাদ্যটা ভেজাল কিনা বা এটা কতটুকু মান নিশ্চিত হয়েছে। তো এখন ভোক্তারা বোঝার ক্ষেত্রে আসলে এরকম কোনো নির্দিষ্ট আমি মনে করি না যে এটা আমাদের মানে কনজিউম করার সময় হয়তো আমরা ধরতে পারবো যে এরকম তো আছে যে সন্দেহ করলো, হ্যাঁ সন্দেহ করে। এখন এটার প্রতিকারের জন্য তার যে খাদ্য পরিবেশন করতেছেন তার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, তার অবকাঠামোগত ব্যবস্থা, যে এগুলো মানে যদি প্রপারলি থাকে। রাইট, হ্যাঁ, এবং উনি যে প্রতিষ্ঠান থেকে খাদ্য নিচ্ছেন সেটা ওভারঅল পরিবেশ দেখে বুঝতে পারবেন যে আসলে কতটুকু মানসম্মত খাবার তারা পরিবেশ। তো আপনাকে আরেকটা প্রশ্ন করব, আইন অনুযায়ী এই সকল খাবার মানে বিশেষ করে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিবেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ম থাকে, এগুলো লঙ্ঘন করলে মানে আসলে স্পেসিফিক শাস্তিটা কি ধরনের শাস্তি? দেখুন, নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা আছে, যেটা যদি আমরা জরিমানার কথা যদি ধরি, আমরা যদি জেল জরিমানার কথা ধরি, এটা 5 বছর জেল থেকে শুরু করে 5 লক্ষ টাকা জরিমানার কথা বলা আছে, এবং কেউ যদি একই অপরাধ একাধিকবার করে তাহলে সেই শাস্তিটা ডাবল হতে পারে, এবং এটা কিন্তু অপরাধের মাত্রাভেদে জরিমানা এবং শাস্তিটা কিন্তু এটা ভ্যারি করবে। এটা আসলে সে কতটুকু প্রতিষ্ঠানের ক্যাপাসিটি কেমন বা তার আর্থিক সক্ষমতা কেমন, এটা জুডিশিয়াল এটা আসলে ক্যাপাসিটি বা ইত্যাদির উপরেই মানে এটা বিচারকের রায়ের উপরে ভিত্তি করে এটা নির্ভর। জি, বুঝতে পারছি, কিন্তু আমরা আইনটাতে আমিও লক্ষ্য করেছি অনেকগুলো শাস্তির কথা বলা আছে, আসলে বলা আছে, কিন্তু এই প্রতিকার বা শাস্তির রেকর্ড মানে আপনার কাছে আছে কিনা এরকম ডাটা যে না? এটা আসলে আপনি খুব এই আইনের একটা ভালো একটা দিক আমি এটা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে খাদ্য আদালতের কথা বলা আছে।
কিন্তু এই 2013 সালের এই আইন করার পরে এখন পর্যন্ত কিন্তু এই আদালতটা তৈরি হয়নি। এবং আপনি যে প্রতিকারের কথা যেটা বললেন, এটা কিন্তু আমাদের দেশে সেই কালচারটা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু যে এই আইনে যে খাদ্য আদালতের কথা বলা আছে, এটা যদি প্রতিটা ডিস্ট্রিক্টে বা যদি এস্টাবলিশ করা সম্ভব হয়, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে সচেতন হবে যে আমি নিরাপদ খাদ্য পেলাম না, আমার তো একটা বিচার বিভাগীয় একটা প্রতিকারের ব্যবস্থা আছে, আমরা সেখানে গিয়ে দেখি যে প্রতিকার পাওয়া যায় কিনা। জি ধন্যবাদ। আমি এবার আসছি ডক্টর বদরুল আমিন আপনার কাছে, যে আমরা আসলে যে সকল স্ট্রিট ফুডের কথা বলতেছি, যে অবকাঠামোগত আপনি বললেন, তার আশেপাশে কিন্তু আমরা অনেক দূষণ লক্ষ্য করি। পোকামাকড় থাকে, মাছি থাকে, তেলাপোকা, ইঁদুর, ইভেন চিকা, অর্থাৎ সেখানে অবশিষ্ট খাবারের জন্য এগুলো আসে। এগুলো আসলে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে কিনা, বা করণীয় কি হইতে পারে, বা কে দেখতে পারে এই বিষয়গুলো? জি ধন্যবাদ। আসলে এটাকে আমরা যদি সমষ্টিগতভাবে বলি, ওয়াশ একটা টার্ম আছে, এটা এর মানে ধোয়া না, এর মানে হচ্ছে ওয়াটার স্যানিটেশন হাইজিন। আমার যদি ওয়াটার ব্যবস্থাপনা এবং হচ্ছে স্যানিটেশন সিস্টেম, তার যেই টয়লেট ফ্যাসিলিটি, এগুলো যখন রান্নাঘর থেকে খুব একটা ভালো দূরত্বে থাকবে এবং সেপারেট থাকবে, এবং তার বর্জ্য যে ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা যখন ইমপ্রুভ থাকবে, তখন কিন্তু আসলে এই ধরনের আপনার যে ইনসেক্টসের কথা বলছেন, এগুলোর উপদ্রব কম থাকবে। যখন সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারে, তখন সেখানে আসলে রোগ জীবাণুর বিস্তারও কম হয়। আর এই ধরনের ইঁদুর, পোকামাকড়, এগুলোর মাধ্যমে কিন্তু জীবাণু সংক্রমণটা আরও বেড়ে যায়। দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তো খাবারের মধ্যে সাধারণত খাবার একটা পচনশীল দ্রব্য, তো যখন নাকি এগুলোর ম্যানেজমেন্ট আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে করবো না, তখন দেখা যাচ্ছে যে এই ধরনের পোকামাকড়ের উপদ্রবের কারণে এই খাবারের সংক্রমণগুলো বেশি আরও ছড়িয়ে পড়বে। তার মানে আশেপাশে পরিবেশটাকে আরও দূষিত করবে। ধন্যবাদ। এবার আমরা যদি আসি আসলে বহুল বিষয়টা, আপনি প্রথমেই বলছেন যে এই খাবারগুলোতে আমরা বিশুদ্ধ পানির উৎস, মানে আদৌ কি সকল এই স্ট্রিট ফুড যেখানে যেখানে এই অবকাঠামোগুলো তৈরি হয়েছে, তার আশেপাশে বিশুদ্ধ পানির কোনো সোর্স এরকম নিশ্চয়তা আছে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করি। আসলে পানি, আসলে আমাদের বাংলাদেশে যে ধরনের আসলে ইনফেকশাস ডিজিজ বা আমরা দেখে থাকি, ফুডবর্ন ইলনেস বলে থাকি, অধিকাংশই আসলে এই পানির কারণেই হয়ে থাকে। দেখা যাচ্ছে আমাদের সোর্স অফ ওয়াটারবর্ন ডিজিজ, বিশেষ করে অ্যাসিডিটির ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় 2 লাখ মানুষ আসলে প্রতি বছর আসে, অধিকাংশই তাদের মধ্যে এই পানিবাহিত রোগের কারণে। তো যখন দেখা যায় যে এই পানিগুলো আসলে সোর্সে আমার ঠিকই ছিল, যখন নাকি এটা আমি যেখানে প্রিজার্ভ করছি, রিজার্ভ ট্যাঙ্ক বা আমাদের যে খাবারের পাত্র, সেই পাত্রটি বা ওই রিজার্ভ ট্যাঙ্কের অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে কিন্তু পানিটা দূষিত হয়ে যাচ্ছে। আসলে আমাদের এরকম অনেক ধরনের গবেষণাই প্রমাণিত যে এই ধরনের পানিগুলোর মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়ার কন্টামিনেশন থাকে, দূষণ থাকে, যে কারণেই আসলে এই ধরনের রোগের আমরা রিপিটেশন দেখতে পাই প্রতি বছর। তো আসলে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের নিরাপদ পানির সোর্সটা খুবই দরকার। আমি আরেকটা বিষয় বলি যে আমাদের কুড়িল 300 ফিট, নীলা মার্কেট আমরা শুনি, তারপরে মিরপুর কিংবা দিয়াবাড়িতেও আমরা লক্ষ্য করি বেশ কিছু স্ট্রিট ফুড জোন লক্ষ্য করা যায়, যে এই ধরনের খাবার, গ্রিল টাইপ, মানে স্যান্ডউইচ, তারপর তেহারি, মোরগ পোলাও ইত্যাদি। তো এগুলো আসলে কতটা নিরাপদ আমাদের কাছে? আসলে কোনো খাবার যখন খুবই হাইলি প্রসেস থাকে, তখন তার দেখা যাচ্ছে যে ফুড ভ্যালুটা কমে যায় এবং আপনার ট্রান্সফ্যাট নামে ট্রান্সফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যেগুলো আসলে আমাদের এইজিং বলেন, আমাদের বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক উপাদান বা ক্যান্সার কজিং যে উপাদানগুলো, এগুলো খাবারে চলে আসে। তো এই ধরনের খাবার আসলে আমরা অকেশনালি খেতে পারি অনেক সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা আমরা ফ্রিকোয়েন্টলি, আমরা অনেক সময় টিফিনে বা আমাদের দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে আমরা খুবই বেশি পরিমাণে এগুলো আসলে ভক্ষণ করে থাকি। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের আসলে এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত যে এই ধরনের ফুডগুলো আসলে আমরা যথাসম্ভব চেষ্টা করবো একটু অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, অলরেডি আপনি আরেকটা প্রশ্নের উত্তর বলে দিয়েছেন। আমি এই প্রশ্নটাই করতাম আপনাকে, যে এই বহুল প্রচলিত, মানে খুবই মুখরোচক এই খাবারগুলো মানে খেতে আপনি উৎসাহিত করবেন কিনা, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে স্ট্রিট ফুড আমাদের কালচারের একটা পার্ট আমি মনে করি। সো এই ক্ষেত্রে আমরা একেবারেই যে বাদ দিতে পারবো তা নয়, কিন্তু আমাদের ভোক্তা যারা আছেন বা আমরা যারা আছি, আমাদের একটু সচেতন হতে হবে এবং আমাদের সচেতনতাই কিন্তু যারা আসলে ফুড ভেন্ডার্স আছে তাদেরকে আরও অভিনব উপায়ে আসলে তারা যে খাবার বিক্রি করছেন তারাও তখন সচেতন হবে যে এটাকে কিভাবে আসলে উন্নত করা যায়। আমাদের অনেক বিদেশি গবেষক যখন আসেন,
তখন তারা আসলে এই ধরনের স্ট্রিট ফুড খেতে চায়। আমরা অনেক সময় বারণ করি যে তাদের হেলথ সেফটি কনসার্ন থেকে, কিন্তু আসলে এটাও ঠিক যে আমরা আসলে একেবারে অ্যাভয়েড করতে পারবো না। এই ক্ষেত্রে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা আছে, তারা ন্যাশনাল ইকোনমিতে একটা বড় রোল প্লে করছে। সো যদি আমরা তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিচ্ছি, পর্যাপ্ত ট্রেনিং দিয়ে ফুড সেফটি নলেজ সম্পর্কে তাদেরকে আমরা এডুকেট করতে পারি, এটা কিন্তু তারা আমাদের বড় একটা কন্ট্রিবিউশন করতে পারে ন্যাশনাল ইকোনমি। ধন্যবাদ, আমরা বুঝতে পারছি। ডক্টর আব্দুল আওয়াল খান, আপনার কাছে আমরা বেশ দেখি এশিয়ার পার্শ্ববর্তী কিছু দেশেই কিন্তু আমরা লক্ষ্য করি স্ট্রিট ফুড পপুলার একটা সেক্টর, খুবই পপুলার, এবং সেখানে প্রতি ভেন্ডরের কাছে সরকারের অনুমোদিত সার্টিফিকেট ঝোলানো থাকে। কিন্তু এই বিষয়গুলো, এই লাইসেন্স গ্রহণ, নিয়ম নীতি অনুসরণ, এগুলো কিন্তু আমাদের দেশে কোনো জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করি না বা নাই, খুঁজে পাই না। তো এই ব্যাপারে এই মনিটরিংয়ের ক্ষেত্রে পরিদর্শন, নিয়ম নীতি অনুসরণ, লাইসেন্স গ্রহণ, এগুলোর ক্ষেত্রে রেগুলেটরি বডিগুলোর কোন পর্যায়ে আছে আপনি বলে মনে করেন? আমরা কোন পর্যায়ে আছি? দেখুন, স্ট্রিট ফুডে যারা ব্যবসা করেন তারা কিন্তু একদম অস্থায়ী এক ধরনের গাড়ি বা কার্ট নিয়ে তারা এই ব্যবসাটা পরিচালনা করে থাকেন, এবং রেজিস্ট্রেশন করতে গিয়ে যেটা বড় আইনের বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী অ্যাড্রেস তারা দিতে পারেন না। তো অনেক ক্ষেত্রে এই কারণেও কিন্তু তাদেরকে সিস্টেমেটিক রেজিস্ট্রেশনের আওতায় যে নিয়ে আসার ক্ষেত্রে আইনগত কিছু এখানে আমি বলবো যে এক ধরনের দুর্বলতা কাজ করে। এবং আপনি যেটা বললেন যে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু ইন্ডিয়াতে আমি যদি উল্লেখ করি, সেখানে কিন্তু স্ট্রিট ফুড নিয়ে তাদের একটা লিগ্যাল রেগুলেশন তারা তৈরি করেছে, যে সিস্টেমেটিক উপায় কীভাবে স্ট্রিট ফুডকে। আমাদের দেশেও এরকম, আমাদের দেশেও এটা করা উচিত, কারণ এটা খুবই জনপ্রিয় এবং এটা কম্পারেটিভলি তুলনামূলক আমরা মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা যদি এগিয়ে আসেন তাহলে খেয়াল করবেন। তো এবার আমি আসতেছি যে আপনি সংক্ষেপে যদি বলেন যে 3টা পরামর্শ রেগুলেটরি দিক থেকে দর্শকদের উদ্দেশ্যে, 3টা পরামর্শ কি হতে পারে এই স্ট্রিট ফুড, নিরাপদ স্ট্রিট ফুড পাওয়ার জন্য? আচ্ছা, এটা আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্ট্রিট ফুডকে আমরা হয়তো বাদ দিতে পারবো না, আমাদের এটা জীবনেরই একটা কালচারের অংশ হয়ে গিয়েছে। তবে শিশুদের খাবারের ক্ষেত্রে আমি অনুরোধ করব যে স্ট্রিট ফুডটা শিশুদেরকে যতদূর সম্ভব আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ তারাই হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকির ভিতরে থাকে। এবং স্পেসিফিকভাবে বলেন 3টা, আমাদের সময় খুব। একটা হচ্ছে শিশুদের খাবারের ক্ষেত্রে আমাদের সচেতনতা, এবং আমি মনে করব যে আপনারা স্ট্রিট ফুড খাবার গ্রহণ করার সময় সেই যারা সরবরাহ করছে তাদের মানটা দেখে নেবেন, এবং অবশ্যই আমরা স্ট্রিট ফুড খাবারের ক্ষেত্রে আপনার সস্তা খাবার খুঁজবেন না। ধন্যবাদ। অবশ্যই মানসম্মত খাবার। ডক্টর বদরুল আমিন, আপনার 3টা পরামর্শ। যে আমার যেহেতু লিডার আছেন, মানে স্বাস্থ্যগত বিষয়টা দিক থেকে প্রথমে আমি দেখব যে তাদের পার্সোনাল হাইজিন কেমন আছে, যারা বিক্রেতা তাদের এই ব্যক্তিগত স্বাস্থ্যবিধিটা কোন পর্যায়ে আছে এটা একটু দেখব। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব। সাথে সাথে ফ্রেশলি প্রিপেয়ার্ড, মানে খাবারটা খুব ফ্রেশলি রান্না করা হয়েছে কিনা, এই জিনিসগুলো। আরও হচ্ছে যে আমরা বিক্রেতা যিনি আসলে বিক্রি করছে বা সার্ভ করছে তার আসলে স্বাস্থ্য পরীক্ষা কেমন, সে অনেক সময় জ্বর, ঠান্ডা, কাশি এই ধরনের। ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পানি, সঠিক রান্না, সংরক্ষণ এবং পরিবেশন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে আমরা উন্নত এবং মানসম্মত নিরাপদ স্ট্রিট ফুড পেতে পারি। নিরাপদ স্ট্রিট ফুড পেতে শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং বিক্রেতা ও ভোক্তার সম্মিলিত উদ্যোগ দরকার। তো সঠিক ব্যবস্থাপনা এবং সচেতনতা থাকলে আমরা নিরাপদ স্ট্রিট ফুড পেতে পারি। দর্শক, বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও বলি, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, প্রয়োজন খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সচেতন হন, নিরাপদ খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।